তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার। আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার, লাইট ওয়েভ অ্যান্ড ইন্টারফারেন্স অফ লাইট। তো আমরা জানি আলো হচ্ছে এক এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ। কারণ এখানে তরঙ্গ যেদিকে বিস্তার লাভ করে আর কণাগুলো পরস্পর কি হচ্ছে 90 ডিগ্রি কোণে থাকে, সেই জন্য কি হচ্ছে একে বলা হচ্ছে তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ এখানে বলা হচ্ছে। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে দৃশ্যমান আলো যেটা থাকে সে আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রমের মধ্যে থাকে, অর্থাৎ 4 × 10⁻⁵ সেন্টিমিটার থেকে 8 × 10⁻⁸ সেন্টিমিটারের মধ্যে থাকে। এবার কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যখন আলো যাচ্ছে সেই আলোর গতিপথে যদি কোনো একটা ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্রটার ব্যাস যদি 1 মিলিমিটার হয়, অর্থাৎ 0.1 সেন্টিমিটার হয়, তার তুলনায় আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা কিন্তু খুবই বেশি হচ্ছে, অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা খুবই কম এবং ওই ছিদ্রের ব্যাসটা কিন্তু খুবই বেশি। আলোর গতিপথে কি হচ্ছে, দৃশ্যমান যে আলোর গতিপথে একটা ছিদ্র আছে, তার ব্যাসটা কত 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। তাহলে 0.1 সেন্টিমিটারটা কিন্তু ওই যে তরঙ্গ দৈর্ঘ্য 4 × 10⁻⁵ সেমি বা 4 × 10⁻⁸ সেমি, এর তুলনায় কিন্তু ওই ছিদ্রের ব্যাসটা অনেক অনেক বড়। সেই জন্য কি করা হয়, ওই যে আলোটাকে তখন তরঙ্গ হিসেবে ধরা হয় না, তরঙ্গ ধরা হয় না। কারণ কি, ওই ছিদ্রের ব্যাসটা অনেক অনেক গুণ, প্রায় 1000-এরও বেশি গুণ বড় হয় ছিদ্রটা তুলনামূলকভাবে। সেই জন্য কি হচ্ছে, তখন আলোকে তরঙ্গ হিসেবে ধরা হয় না। আবার যদি অনেক সময় যদি ছিদ্রের ব্যাসের সাথে যদি তোমার আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা তুলনীয় হয়, তখন সেই ক্ষেত্রে সেটাকে তরঙ্গ হিসেবে ধরা হয়। তো পদার্থবিদ্যার যে শাখায় আলো সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে আলোক বিজ্ঞান, অপটিক্স। পদার্থবিদ্যার যে শাখায় আলো সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে আলোক বিজ্ঞান বা অপটিক্স। তো আলোক বিজ্ঞানের দুটো ভাগ আছে, একটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, জিওমেট্রিক্যাল অপটিক্স, আর একটা হচ্ছে ভৌত বা প্রাকৃতিক আলোক বিজ্ঞান, সেটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স। জিওমেট্রিক্যাল, একটা হচ্ছে ফিজিক্যাল। জিওমেট্রিক্যাল বা জ্যামিতিক আলোক বিজ্ঞান, এখানে কি হয়, এই আলোক বিজ্ঞানের এই শাখায় ধরে নেওয়া যায় যে পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রপাতির আকারের তুলনায় আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা নগণ্য, অর্থাৎ কোনো ছিদ্র বা প্রতিবন্ধক যদি থাকে তার আকারের তুলনায় আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে নগণ্য, আলোর তরঙ্গটা অনেকটা ছোট। আর একটা হচ্ছে কি ভৌত বা প্রাকৃতিক, এক্ষেত্রে হচ্ছে গিয়ে আলোক বিজ্ঞানের এই শাখায় ধরে নেওয়া যায় পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রপাতির আকার আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে তুলনীয়, এটা হচ্ছে নগণ্য, তুলনা করা যেতে পারে না, এটা হচ্ছে তুলনা করা যায়। অর্থাৎ জ্যামিতিকের ক্ষেত্রে হচ্ছে তুলনা করা যাবে না, আলোর তরঙ্গ দৈর্ঘ্য নগণ্য। আর ভৌত যেটা ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে তোমার আলোর তরঙ্গ দৈর্ঘ্যটার সাথে তুলনীয়, অর্থাৎ এক্ষেত্রে তুলনা করা যেতেই পারে। তো এই দুটো ভাগ হচ্ছে আলোক বিজ্ঞানের দুটো ভাগ। তো এরপরে যেটা আসবে তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট, এটা একটা নতুন জিনিস। তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট এটা একটা নতুন জিনিস। কিরকম, এটা কি জিনিস, যদি আমরা পুকুরে একটা ঢিল ছুঁড়ি তাহলে কি হবে, ঢিল ছুঁড়লে অনেক ঢেউ সৃষ্টি হয়। ঢেউগুলো কি হচ্ছে, ওখান থেকে যেটা ছুঁড়লাম সেখান থেকে কেন্দ্র করে চারিদিকে গোল মতো হয়ে আস্তে আস্তে কিন্তু ধারের দিকে আসতে থাকে, আস্তে আস্তে ধারের দিকে আসতে থাকে। এক জায়গায় আমি ঢিল ছুঁড়লাম, এই ঢিলটাকে কেন্দ্র করে একটা এইভাবে ঢেউ কি হয়, আস্তে 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 যেতে থাকে। একটা ঢেউ যেটা, সেটা কি হয়, এই কেন্দ্র থেকে, এই যে যেখানে ছুঁড়েছে সেই কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ একটা বৃত্ত আকার তৈরি করছে। তাহলে এই যে বৃত্ত তৈরি করছে, বৃত্তের যে যে রেখাটা, সেই রেখাটাকেই হচ্ছে কি বলা হচ্ছে তরঙ্গ মুখ বলা হচ্ছে। বৃত্তের যে রেখাটা সেটাকে তরঙ্গ মুখ বলা হচ্ছে। তো পুকুরে একটা আমি যদি ঢিল ছুঁড়ি, সেই ঢিলটা কি হবে, চারিদিকে ঢেউ সৃষ্টি করবে, ঢেউটা চারিদিকে ছড়িয়ে পড়বে। কোনো এক মুহূর্তে যদি আমি দেখি, একটা সময় পরে দেখা যাচ্ছে একটা ঢেউ কত দূর গেছে, এত দূর অব্দি গেছে, তাহলে এই বরাবর কেন্দ্র করে, এটাকে কেন্দ্র করে এই বরাবর আমি যদি একটা রেখা কল্পনা করি, অর্থাৎ যে ঢেউটা চারিদিকে যাচ্ছে এটাকে হচ্ছে একটা বলা হচ্ছে তরঙ্গ মুখ। আবার সেখান থেকে কি আরো তরঙ্গ মুখ সৃষ্টি হবে, এইভাবে যেতে থাকবে, ঢেউগুলো আস্তে 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 যেতে থাকবে, চারিদিকে ছড়িয়ে পড়বে। তো সেটাকে বলা হচ্ছে তরঙ্গ মুখ। এইভাবে একটা ধারণা আমরা বলতে পারি যে এটাকে তরঙ্গ মুখ বলা আছে। একটা ঢিল ছুড়লাম, ঢেউ সৃষ্টি করলো, এই যে ঢেউগুলো এক একটা ঢেউ চারিদিকে কিন্তু আছে, ঢেউগুলোকে বলা হচ্ছে তরঙ্গ মুখ। তো বলছে কোনো উৎস থেকে তরঙ্গ যখন শূন্যস্থান বা একটি মাধ্যমের মধ্যে দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন শূন্যস্থান বা মাধ্যমের বিন্দুগুলি কম্পিত থাকে। শূন্যস্থান বা মাধ্যমের বিন্দুগুলি কি হচ্ছে, কম্পিত থাকে। যে কোনো মুহূর্তে একই দশায় থাকা বিন্দুগুলি যে রেখা বা তলের উপর অবস্থিত তাকে বলা হচ্ছে তরঙ্গ মুখ।
তাহলে কোনো একটা উৎস থেকে তরঙ্গ উৎপন্ন হচ্ছে, সে তরঙ্গটা কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে, সে শূন্যস্থান হতে পারে বা অন্য কোনো মাধ্যম হতে পারে। যাওয়ার সময় কি হচ্ছে, চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন ওই যে মাধ্যমে যে বিন্দুগুলো আছে সেগুলো কম্পিত থাকে। কোনো একটা মুহূর্তে একই দশায় থাকা বিন্দুগুলি যে রেখা বা তলের উপর অবস্থিত তাকে তরঙ্গমুখ বলা আছে। যদি আমরা একটা ঢেউয়ের কথাই কল্পনা করি, তাহলে ঢেউ যেটা সৃষ্টি হলো, একটা ঢেউ চারিদিকে একটা বিন্দুকে কেন্দ্র করে, কিন্তু ঢেউয়ের প্রত্যেকটা যে বিন্দু থাকছে সব কিন্তু উপরের দিকেই থাকছে, বা যদি আমরা নিচের দিকে কল্পনা করি নিচের দিকে থাকছে, তাহলে সবাই কিন্তু একই দশা থাকছে, সম দশাতে থাকছে। তো এই যে জিনিসটাকে, এটাকে বলা হচ্ছে তরঙ্গ মুখ, তরঙ্গ মুখ বলা হচ্ছে। তো কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে আলোক রশ্মি যাচ্ছিল, তরঙ্গ যাচ্ছিল, তরঙ্গ যাওয়ার ফলে কি হচ্ছে যে ওই মাধ্যমের কণাগুলো কম্পিত থাকছে। ওই কণাগুলো যখন একই দশা থাকছে, কোনো একটা মুহূর্তে একই দশায় যে কণাগুলো থাকছে, তাই সেইটা যে রেখা বরাবর থাকছে বা তল বরাবর থাকছে তাকে বলছে তরঙ্গমুখ। এই তরঙ্গমুখ সাধারণত 3 প্রকার হচ্ছে। বিভিন্ন ধরনের তরঙ্গমুখ দেখা যায়, তার মধ্যে সাধারণত যেটা তরঙ্গমুখ সেটা হচ্ছে গোলীয় তরঙ্গমুখ, চোঙাকৃতি তরঙ্গমুখ, আর একটা হচ্ছে সমতল। গোলীয়, চোঙাকৃতি আর একটা সমতল। যদি একটা আলোক উৎস আমি নিই, তো আলোক উৎসকে কেন্দ্র করে কিন্তু চারিদিকে একটা গোলকের মতো চারিদিকে কিন্তু রশ্মি ছড়িয়ে যাবে, চারিদিকে কিন্তু তরঙ্গ ছড়িয়ে যাবে, তাহলে একটা গোলক হয়ে যাবে। একটা ফুটবলের কেন্দ্র যদি একটা ছোট্ট আলোক উৎস রাখা যায়, তাহলে সেই কিন্তু একটা নির্দিষ্ট টাইম পরে চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়বে, একটা নির্দিষ্ট সময়ে কিন্তু গোলকের প্রান্তে পৌঁছাবে। টি টাইম পরে কিন্তু সবাই কিন্তু ওই যে ফুটবলটা থাকছে সেই ফুটবলটার আর কি হচ্ছে একদম চারপাশে পৌঁছে যাবে। তো সেটা হচ্ছে গোলীয় তরঙ্গমুখ। চোঙাকৃতিটা কীরকম হবে, যদি আমরা কি করি, একটা আলোরশ্মি গতিপথে কোনো একটা বাধা দিই, একটা ছোট্ট ছিদ্রের মধ্যে দিয়ে বের করি, তাহলে সেই ক্ষেত্রে এই চোঙাকৃতিটা সৃষ্টি হয়। আর এই ক্ষেত্রে যদি আলোক উৎসটা অনেক দূরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কী হচ্ছে, একটা প্লেটের মতো তৈরি হবে। তো সেই জিনিসগুলো আমরা ছবিতে দেখব, গোলীয় তরঙ্গমুখ, চোঙাকৃতি তরঙ্গমুখ আর সমতল তরঙ্গমুখ, এই জিনিসগুলো আমরা দেখব। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গোলীয় তরঙ্গমুখ। এর সংজ্ঞা কি বলছে, একটা বিন্দু উৎস থেকে আলোক তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়লে, বিন্দু উৎস থেকে আলোক তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়লে যে তরঙ্গমুখ অগ্রসর হয় তা গোলাকার হয়। সমদশা সম্পন্ন কণাগুলির সঞ্চার পথ হয় গোলাকার, একে গোলীয় তরঙ্গমুখ বলা হচ্ছে। তাহলে বিন্দু উৎস থেকে আলোক তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়লে যে তরঙ্গমুখটা অগ্রসর হয়, যে তরঙ্গমুখ অগ্রসর হয় তা গোলাকার হবে, এবং সমদশা সম্পন্ন কণাগুলির সঞ্চার পথ হবে গোলাকার, একে গোলীয় তরঙ্গমুখ বলা হচ্ছে। ছবিতে আমরা যদি দেখি কেমন হবে সেই জিনিসটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিন্দু উৎস আছে, এখানে একটা লাইট সোর্স আছে, এখান থেকে কি হচ্ছে, তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ছে। তরঙ্গ যদি চারিদিকে ছড়িয়ে পড়ে, দেখা যাচ্ছে দেখো এই যে একটা গোলাক আকৃতি একটা তৈরি হয়েছে, এই যে একটা তৈরি হয়েছে, এটা হচ্ছে একটা তরঙ্গ মুখ। আবার দেখো একটা নির্দিষ্ট টাইম পরে কি হচ্ছে, এখান থেকে আলোক উৎসগুলো আবার এই জায়গায় যাবে, এখানে যাবে, এখানে যাবে, একটা গোলকের সব প্রান্তে কিন্তু ছড়িয়ে যাবে, অর্থাৎ এই যে একটা তৈরি হয়েছে, এটা হবে কি একটা তরঙ্গ মুখ। আবার একটা নির্দিষ্ট টাইম পরে, আবার একটা সময় পরে দেখা যাবে যে এই প্রান্তে পৌঁছাবে, তাহলে এটাও কি হবে, একটা তরঙ্গমুখ। এইভাবে কি হবে, রশ্মিগুলো যেগুলো আছে ছড়িয়ে পড়বে, অর্থাৎ তরঙ্গ যাবে এবং এক একটা গোলীয় তরঙ্গমুখ সৃষ্টি করবে। এটা একটা গোলীয় তরঙ্গমুখ, এই যে একটা, এটা একটা গোলীয় তরঙ্গমুখ, এটা একটা গোলীয় তরঙ্গমুখ, ঠিক আছে, এরকম ধরনের একটা গোলীয় তরঙ্গ অর্থাৎ ফুটবল আকৃতি তৈরি করবে। উপরের পার্টটা এখানে দেখানো নেই, উপরের পার্টটা হবে সেইখানে সৃষ্টি হবে, একটা গোলীয় তরঙ্গমুখের সৃষ্টি হবে, এটাই বলতে হচ্ছে গোলীয় তরঙ্গমুখ। এরপরে আসে চোঙাকৃতি। কোনো সরলরৈখিক উৎস থেকে, যেমন রেখাচিত্র, আলোক তরঙ্গ নির্গত হওয়ার ফলে যে তরঙ্গমুখ অগ্রসর হয় তাকে চোঙাকৃতি তরঙ্গমুখ বলা হচ্ছে। কারণ সরলরৈখিক উৎস থেকে সমান দূরত্বে অবস্থিত সব বিন্দু একটি চোঙের তলে অবস্থান করে। তো বলছে কোনো সরলরৈখিক উৎস থেকে আলোক তরঙ্গ নির্গত হওয়ার ফলে যে তরঙ্গমুখ অগ্রসর হয় তাকে চোঙাকৃতি বলা হচ্ছে। তো এই জিনিসটা আমরা ছবিতে দেখবো কেমন হয় জিনিসটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলোক তরঙ্গ এখানে প্রবেশ করছে, এখানে কি আছে, একটা বাধা দেওয়া আছে, ঠিক আছে, বাধার এই জায়গায় কি একটা সরু রেখাচিত্র যদি থাকে, তাহলে এখান থেকে কি হবে, আলোটা বের হবে বা তরঙ্গ বের হবে। এবার দেখো এখান থেকে তরঙ্গ বের হচ্ছে যখন, এই একটা নির্দিষ্ট টাইম পর এখানে পৌঁছাবে, এই যে এই প্রান্তে পৌঁছাবে, এই প্রান্তে পৌঁছাবে, এখানে এইখানে একটা চোঙের আকৃতির কিন্তু তৈরি করবে, চোঙের আকৃতি একটা তৈরি করবে। তার কিছু সময় পরে যদি আমি বিবেচনা করি, তার কিছু সময় পরে এখানকার যে এটা সেই তরঙ্গটা এই জায়গায় পৌঁছাবে এবং কি করবে, এখানে একটা তরঙ্গের একটা চোঙা আকৃতি তৈরি করবে। তার কিছু সময় পরে আবার একটা এরকম একটা তৈরি করবে, আবার একটা তৈরি করবে, কিছু সময় পরে কি হচ্ছে, এখান থেকে যে এগুলো ছিল সব এই জায়গায় পৌঁছাবে, এখান থেকে সব এই জায়গায় পৌঁছাবে। তো এই জিনিসটা যেটা কি হবে, চোঙের আকৃতি তৈরি করছে, সেজন্য আগে বলা হচ্ছে চোঙ আকৃতি। আগেরটা কি ছিল, কোনো রকম কোনো বাধা ছিল না, একটা লাইট সোর্স রেখে দিয়েছিলাম, উৎস রেখে দিয়েছিলাম, সেখান থেকে তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ছিল।
উপর নিচ ডাইনে বাইনে সব সব জায়গায় কি হচ্ছে গিয়ে ছড়িয়ে পড়ছিল, সেই জন্য সেই ক্ষেত্রে কি হচ্ছিল, সেটা গোলাকার তৈরি হচ্ছে। এখানে কি হচ্ছে, বাধা রেখে দিচ্ছে, বাধা রেখে দিয়ে একটা সরু একটা রেখা ছিদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করাচ্ছে। সেখান থেকে কি হবে, সেখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়বে, কিন্তু এই জায়গাটা বাধা থাকার দরুন কি হচ্ছে, ওইদিকে কোনো যাচ্ছে না, শুধুমাত্র গা ঘেঁষে চলে যাচ্ছে। এখান থেকে রশ্মি বেরিয়ে এদিকে চলে যাচ্ছে, এখান থেকে এদিকে বেরিয়ে যাচ্ছে, এদিকে বেরিয়ে যাচ্ছে, চারিদিকে একটা চোঙের আকৃতি তৈরি করা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে চোঙ আকৃতি তরঙ্গমুখ। আর একটা যেটা হচ্ছে সরলরৈখিক, কেমন হবে, ঠিক এই ধরনের একটা প্লেটের আকৃতি, অসীমে যদি থাকে, উৎসটা কোথায় থাকছে, অসীমে যদি থাকে, তাহলে এক্ষেত্রে রশ্মিগুলো যেটা আসে সমান্তর রশ্মির মতো আসে এবং কি করে সমতল তরঙ্গমুখের সৃষ্টি করছে, একটা প্লেটের মতো তৈরি করবে, একটা নির্দিষ্ট পরে একটা প্লেটের মতো তৈরি করবে, এটাকে বলা হচ্ছে সমতল তরঙ্গমুখ বলা হচ্ছে। এবার এখানে দেখো যে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, এই যে তীর চিহ্ন মতো আছে হলুদ রঙের, এখানে একটা এখানে একটা, এইগুলোকে বলা হচ্ছে রশ্মি। ঠিক আছে, তরঙ্গমুখ যে আছে তার উপর অঙ্কিত যে অভিলম্ব সেটাকে বলা হচ্ছে রশ্মি। তরঙ্গমুখের উপর অঙ্কিত এগুলো কিন্তু তরঙ্গমুখ, এর উপর অঙ্কিত অভিলম্ব যেটা লম্ব যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রশ্মি, সেটাকে বলা হচ্ছে রশ্মি। বলছে তরঙ্গের শক্তি এ রশ্মি বরাবর শূন্যস্থান বা মাধ্যমের এক অংশ থেকে অন্য স্থানে সঞ্চালিত, এগুলো হচ্ছে রশ্মি বলা হচ্ছে। তো এই তরঙ্গমুখের কিছু বৈশিষ্ট্য আমরা দেখবো এবার। তরঙ্গমুখ সম্বন্ধে মোটামুটি একটু ধারণা আমাদের এসেছে, যে একটা পুরো ঢিল চুললে যে ঢিলটা যে ঢেউ তৈরি করে সেই এক একটা ঢেউকে বলা হচ্ছে তরঙ্গমুখ। তারপরে হচ্ছে এই যে তরঙ্গ যেটা আমরা বললাম তার কিছু বৈশিষ্ট্য থাকবে, ধর্ম থাকবে, সেই ধর্মগুলো কি, প্রথম বলছে তরঙ্গমুখের যে কোনো বিন্দুতে অঙ্কিত অভিলম্বটি ওই বিন্দুতে তরঙ্গের বেগের অভিমুখ নির্দেশ করে। তাহলে কোনো একটা তরঙ্গমুখ সৃষ্টি হচ্ছে, সেই তরঙ্গের কোনো একটা বিন্দুতে যদি আমি অভিলম্ব টানি, সেই অভিলম্বটা কি নির্দেশ করবে, তরঙ্গের বেগের অভিমুখ নির্দেশ করবে প্রথম। 2 নম্বর পয়েন্ট কি বলছে, বলছে কোনো তরঙ্গের বেগ বলতে বস্তুত তরঙ্গমুখের বেগ বোঝায়, অর্থাৎ কোনো তরঙ্গের বেগ বলতে বস্তুত তরঙ্গ মুখের বেগ বোঝায়, অর্থাৎ তরঙ্গের বেগ যা হবে ভি যদি হয় তাহলে কি হবে, প্রতিটি তরঙ্গমুখের বেগও কি হবে, ভি হবে। তরঙ্গের বেগ যদি ভি হয়, তরঙ্গ মুখ যেটা আছে তারও বেগ কিন্তু ভি হবে। তারপর কি বলছে, তরঙ্গমুখ গোলীয় কিংবা সমতল যাই হোক না কেন, পরপর দুটি সমদর্শ সম্পন্ন তরঙ্গমুখের লম্ব দূরত্বকে ওই তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য বলে। অর্থাৎ দুটো যে ঢেউ পাশাপাশি অবস্থিত দুটো ঢেউ যদি থাকে তাদের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। সেই দুটো যে দূরত্ব, ঢেউ একটা পুকুরে ঢিল ছুঁড়েছি, ঢেউ সৃষ্টি হয়েছে, যে পরপর দুটো ঢেউয়ের মধ্যবর্তী দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে উপরে তোমার যে তরঙ্গ শীর্ষ হতে পারে বা তরঙ্গপাত হতে পারে, তাদের দূরত্বকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এর একটা নোট, যে জিনিস কি, একই তরঙ্গমুখের উপর অবস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য শূন্য, অর্থাৎ একই তরঙ্গমুখ তার উপর অবস্থিত, অর্থাৎ একটা পুকুরের ঢেউয়ের মধ্যে যে কণাগুলো থাকছে, চারপাশে যে ঢেউ কণাগুলো থাকছে সেই কণাগুলো কিন্তু প্রত্যেকটা সমদশা সম্পন্ন হবে, প্রত্যেকটা কি হবে, সমদশা সম্পন্ন হবে। একটা গোলকে যে আমরা দেখলাম গোলাকার, সেই ক্ষেত্রে কি হয়েছিল, একটা কেন্দ্র থেকে চারিদিকে ছড়িয়ে পড়েছিল, প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর টাইম পরে ওই প্রান্তে পৌঁছেছে, অর্থাৎ প্রত্যেককে কিন্তু দশা একই দশা থাকবে, তাহলে দশা পার্থক্য কি হবে, শূন্য, প্রত্যেককে একই দশা থাকবে, তার জন্য দশা পার্থক্য হবে কি, শূন্য। তাহলে এই জিনিসগুলো আমরা জানলাম, তরঙ্গমুখ কি, তরঙ্গমুখ কয় প্রকার, তাদের ছবিও আমরা দেখলাম, তাদের বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। বলছে তরঙ্গের বিস্তার সম্পর্কে হাইগেন্সের নীতি, বলছে এই তরঙ্গমুখকে নিয়ে হাইগেন্স একটা নীতি দিয়েছিল, যে নীতির সাহায্যে কি করা হয়েছিল, তরঙ্গের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য যেমন কি, যেমন হচ্ছে প্রতিসরণ, প্রতিফলন, অপবর্তন, এইসব জিনিসগুলো ব্যাখ্যা পাওয়া যায়, এই তরঙ্গমুখের সাহায্যে কিছু এইসব জিনিসগুলোর ব্যাখ্যা পাওয়া যায়। তো বিজ্ঞানী হাইগেন্স একটা নীতি দিয়েছিল, এই তরঙ্গমুখের উপর একটা নীতি দিয়েছিল, সেই নীতির সাহায্যে দেখা যাচ্ছে যে প্রতিসরণ, প্রতিফলন, অপবর্তন, ব্যতিচার, এইসবগুলো সব কিন্তু পরীক্ষামূলকভাবে এগুলো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। তো সেই নীতিটা কি, সেই নীতিটা বলছে যে সমসত্ব মাধ্যমে কোনো আলোক উৎস থেকে আলোক তরঙ্গ সমবেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। তো সমসত্ব মাধ্যমে কোনো আলোক উৎস থেকে, সমসত্ব মাধ্যমে কোনো আলোক উৎস থেকে আলোক তরঙ্গ সমবেগে চারিদিকে ছড়িয়ে পড়ে, যে কোনো মুহূর্তে চারিদিকে ধাবমান তরঙ্গগুলি একটি গোলকের তলে পৌঁছায়, ওই গোলকের তলে অবস্থিত প্রতিটি বিন্দু সমদর্শ, মানে প্রতিটি বিন্দু সমদর্শ সম্পন্ন, তাই ওই গোলকের তল হলো তরঙ্গমুখ। এই তরঙ্গমুখে অবস্থিত প্রতিটি বিন্দু এক একটি নতুন উৎস বা গৌণ উৎস হিসেবে কাজ করে, অর্থাৎ এই গৌণ উৎস থেকে গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ সৃষ্টি হয় এবং একই বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। তো এখানে বলছে সমসত্ব মাধ্যমে কোনো আলোক উৎস থেকে আলোক তরঙ্গ সমবেগে চারিদিকে ছড়িয়ে পড়ছে, এখানে সমবেগে চারিদিকে ছড়িয়ে পড়ছে। বলতে যে কোনো মুহূর্তে চারিদিকে ধাবমান তরঙ্গটা একটি গোলকের তলে পৌঁছায়, অর্থাৎ কি বলা হলো একটু আগে, যেটা গোলকের তলে পৌঁছাচ্ছিল,
বলছে ওই গোলকের তলে অবস্থিত প্রতিটি বিন্দু কি হচ্ছে সমতল সম্পন্ন। ওই গোলকের তলে অবস্থিত প্রত্যেকটা বিন্দু সমতল সম্পন্ন, অর্থাৎ একটা পুকুরের ঢেউ যেটা হচ্ছে সেরকম। ওই গোলকের তল হলো তরঙ্গমুখ, অর্থাৎ ওই তলটা কি হবে তরঙ্গমুখ, একটু আগে আমরা পড়লাম সেটাই তরঙ্গমুখ। এই তরঙ্গমুখে অবস্থিত প্রতিটি বিন্দু এক একটি নতুন উৎস। এই যে তরঙ্গমুখ অর্থাৎ একটা ঢেউ, সেই ঢেউয়ের মধ্যে যে বিন্দুগুলো থাকছে সেগুলো কিন্তু এক একটা নতুন উৎস হিসেবে কাজ করছে। সেগুলো কি হচ্ছে গৌণ উৎস হিসেবে কাজ করছে। এই গৌণ উৎস থেকে আবার কি হবে নতুন তরঙ্গ বের হবে, সেগুলো হচ্ছে অনুতরঙ্গ বলা হচ্ছে। সেগুলো হচ্ছে অনুতরঙ্গ। তাহলে একটা তরঙ্গমুখ থাকলো, সেই তরঙ্গমুখ থেকে কি হচ্ছে যে বিন্দুগুলো অবস্থান করবে তারা এক একটা নতুন উৎস বা গৌণ উৎস হিসেবে কাজ করবে। সেই গৌণ উৎস থেকে আবার কি হবে অনুতরঙ্গ সৃষ্টি হবে, যে তরঙ্গগুলো যাবে সেগুলো হচ্ছে অনুতরঙ্গ। তাহলে তরঙ্গমুখ থেকে তরঙ্গমুখে যে বিন্দুগুলো থাকছে সেগুলো এক একটা গৌণ উৎস হিসেবে কাজ করছে। গৌণ উৎস থেকে আবার কি হচ্ছে অনুতরঙ্গ সৃষ্টি, ওয়েভ লেফট সৃষ্টি হচ্ছে এবং একই বেগে কি হচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়ছে। কিরকম জিনিসটা আমরা যদি একটু ছবিতে দেখি, তাহলে এখানে একটা কি হচ্ছে সোর্স আছে, ঠিক আছে, আলোক উৎস আছে। এখান থেকে কি হচ্ছে কিছু সময় পরে কি হচ্ছে যে রশ্মিগুলো কি হবে একটা গোলকের তলে পৌঁছাবে, একটা তলে পৌঁছচ্ছে। আমি ধরে নিচ্ছি টি টাইম পরে কোথায় পৌঁছেছে, এই যে এ বি যে তলটা আছে এ বি, ঠিক আছে, এই এ আর বি, এ বি তলে পৌঁছাবে রশ্মিগুলো এগিয়ে দিকে এ বি তলে পৌঁছাবে। তাহলে এ বি যে তলটা সেটা কি হবে একটা তরঙ্গমুখ হিসেবে কাজ করবে, এ বিটা একটা তরঙ্গমুখ হিসেবে কাজ করবে। টি টাইম পরে সবাই এই জায়গায় পৌঁছাবে, ঠিক আছে, টি টাইম পরে সব এখান থেকে এখানে, এখান থেকে এখানে সব যাবে। তাহলে এ বিটা কি হবে একটা তরঙ্গমুখ হিসেবে কাজ করবে। এই যে এ বি তরঙ্গমুখ, এর উপরে একটা দেখো P1 P2 P3 P4 P5 এগুলো কি হচ্ছে বিন্দু নিয়ে আছে। এগুলো আবার কি করবে এক একটা গৌণ উৎস হিসেবে কাজ করবে। গৌণ উৎস হিসেবে যদি কাজ করে এরপরে কি হচ্ছে এখান থেকে এখানে আমি কি করছি আরও একটা টাইম যদি আমি টি ধরে নিই, এখান থেকে টি টাইম পরে কি করবে চারিদিকে রশ্মিগুলো ছড়িয়ে পড়বে, অর্থাৎ এক একটা গোলকের আকৃতির মতো সৃষ্টি করবে গোলক। এখানে যে বিন্দুগুলো থাকবে সবাই কিন্তু একটা এক একটা অনুতরঙ্গ সৃষ্টি করবে। এরা কিন্তু একটা অনুতরঙ্গ, এবং P1 P2 এগুলো হচ্ছে একটা গৌণ উৎস। এরা কি করবে অনুতরঙ্গ সৃষ্টি করবে। যেমন এখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়েছিল একটা গোলকের মতো, এখান থেকে যখন রশ্মিগুলো এখানে গেল, ঠিক আছে, অর্থাৎ এ বি যে তরঙ্গমুখ যেটা সৃষ্টি হলো, এখানে আবার বিন্দু যেগুলো থাকছে P1 P2 P3 P4 এভাবে থাকছে, তারা কি করবে এক একটা গৌণ উৎস হিসেবে কাজ করবে। এটা প্রধান উৎস, এটা হচ্ছে গৌণ উৎস। এখান থেকে কি হবে আবার সে গোলক আকৃতির মতো চারিদিকে ছড়িয়ে পড়বে। অর্থাৎ এখানে যদি আমি একটা বৃত্তর মতো কল্পনা করি, গোলকের মতো কল্পনা করি, একটা হবে একটা 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 সব তৈরি হবে। তাহলে টি টাইম পরে এখান থেকে যদি আমি টি টাইমের কথা বিবেচনা করি, এখান থেকে P1 থেকে টি টাইম পরে কি হবে এই যে রশ্মিগুলো এখানে পৌঁছাবে, এখানে পৌঁছাবে, এই একটা A1 B1 এটা একটা কি হবে আরো একটা তরঙ্গমুখের সৃষ্টি করবে। তাহলে A1 B1টা কি হবে তোমার হচ্ছে সম্মুখবর্তী তরঙ্গমুখ আমরা বলতে পারবো। তাহলে এ বি হচ্ছে গিয়ে তরঙ্গমুখ, তার উপর অবস্থিত P1 P2 P3 P4 এগুলো হচ্ছে একটা গৌণ উৎস। তা থেকে আবার কি হচ্ছে অনুতরঙ্গ সৃষ্টি হবে এবং গোলকের তলে পৌঁছবে। তাহলে A1 B1 এটা কি হবে, এগুলো A1 B1 যেটা হবে সেটা হচ্ছে টি টাইম পরে সামনের দিয়ে এগিয়ে যাওয়া তরঙ্গমুখ, টি টাইম পরে সামনের দিকে। এবার পশ্চাৎবর্তী এখানে দেখো এখানে A2 B2 এগুলো কি হচ্ছে পশ্চাৎবর্তী তরঙ্গমুখ, পশ্চাৎবর্তী, কিন্তু দেখা যায় যে পশ্চাৎবর্তী তরঙ্গমুখের কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ তরঙ্গমুখটা সামনের দিকে বিস্তার লাভ করে, পিছন দিকে এখানে বিস্তার লাভ করতে পারে না। তাহলে কি হচ্ছে যদি এই উৎস থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা যদি খুব বেশি না হয় তাহলে কি হবে একটা গোলক আকৃতি তৈরি হবে, গোলাকার তরঙ্গমুখ সৃষ্টি হবে। আর যদি এখান থেকে দূরত্বটা অনেক বেশি, উৎস থেকে যদি দূরত্বটা অনেক বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে এগুলো কি হবে, এগুলোকে দেখে মনে হয় একটা সরল লেখা বলবো, অর্থাৎ একটা একটা সরল লেখা সমতল তরঙ্গমুখের সৃষ্টি হবে। এ বি একটা সমতল তরঙ্গমুখের মতো সৃষ্টি হবে। A1 B1 হচ্ছে অগ্রবর্তী, তোমার এটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে এটা তরঙ্গটা কি হচ্ছে তরঙ্গমুখটা অগ্রবর্তী তরঙ্গমুখ, A1 B1টাকে বলা হচ্ছে অগ্রবর্তী তরঙ্গমুখ বলা হচ্ছে। তাহলে এখান থেকে আলোক উৎস থেকে যাচ্ছে এ বি হচ্ছে তরঙ্গমুখ সৃষ্টি করছে, তরঙ্গমুখ সে P1 P2 এই বিন্দুগুলো আবার কি হচ্ছে গৌণ উৎস হিসেবে কাজ করবে এবং এখান থেকে তরঙ্গ সৃষ্টি হবে চারিদিকে ছড়িয়ে পড়বে। কিন্তু দেখা যাচ্ছে যে A1 B1 এটা হচ্ছে গিয়ে তোমার টি টাইম পরে সামনের দিকে এগিয়ে যাওয়া তরঙ্গমুখ সামনে দিকে, কিন্তু পশ্চাৎবর্তী এটা কি A2 B2 দেখা যাচ্ছে এর কোনো অস্তিত্ব নেই, এর কোনো অস্তিত্ব থাকে না। এটা কি গোলক আকৃতির হচ্ছে, যদি এই দূরত্বটা অনেক বেশি হয়, আলোক উৎস থেকে দূরত্ব যদি অনেক বেশি হয় তাহলে এটা কি হবে একটা সমতল তরঙ্গমুখ সৃষ্টি করবে। তো এই তরঙ্গ তত্ত্বের সাহায্যে কি হচ্ছে হাইগেন্সের এই তরঙ্গ তত্ত্বের সাহায্যে কি কি করা আছে, আর তোমার হচ্ছে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার এসব জিনিসগুলো কি হচ্ছে আমরা প্রমাণ করতে পারবো। তো এরপরে আমরা কি করব প্রতিফলনের সূত্রটা প্রমাণ করব।
কার সাহায্যে? হাইগেন্সের যে তরঙ্গ তত্ত্ব তো দিয়েছিল, তরঙ্গমুখ দিয়েছিল, সেই নীতির সাহায্যে কি করব আমরা এক্ষেত্রে প্রতিফলনের যে সূত্র ছিল, আপতন কোণ সমান প্রতিফলন কোণ, এটা সমান, এবং আপতিত রশ্মি পলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের অঙ্কের অঙ্কিত বিলম্ব সর্বদা একই সমতলে থাকে, এই দুটো সূত্র আমরা প্রমাণ করব হাইগেন্সের তত্ত্বের সাহায্যে। তো এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, কিরকম ছবি? এক্ষেত্রে যে কি হচ্ছে, এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে তোমার আপতিত সমতল তরঙ্গমুখ। এগুলো হচ্ছে যে প্লেটগুলো দেখানো হচ্ছে, এগুলো হচ্ছে সমতল তরঙ্গমুখ। এবার এই যে জিনিসটা দেখানো হচ্ছে এটা হচ্ছে সমতল প্রতিফলক। এই প্রতিফলকের উপর কি হচ্ছে, এলো তরঙ্গমুখগুলো প্রতিফলনের পর আবার বেরিয়ে গেল, এগুলো হচ্ছে প্রতিফলিত সমতল তরঙ্গমুখ। আপতিত সমতল তরঙ্গমুখ এই জায়গায় হচ্ছে প্রতিফলিত হচ্ছে, একটা প্রতিফলক তল আছে, প্রতিফলিত হয়ে এগিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে আমরা ছবিতে এঁকেছি, আঁকার পর কি করব, যে প্রতিফলনের যে সূত্র সেগুলো আমরা প্রমাণ করব। তো এক্ষেত্রে ছবিতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে যে তোমার হচ্ছে কি সমতলটা কি হচ্ছে, এই জায়গায় তোমার হচ্ছে স্পর্শ করেছে এই যে প্লেটটা, ঠিক আছে? সমতল তরঙ্গমুখ যেটা আছে এটা কি করেছে, এই জায়গায় প্রতিফলক তলের উপর স্পর্শ করেছে, এই জায়গায় কি হচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে, এখান থেকে আবার বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটাকে নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে কি হচ্ছে, এগুলো সমতল তরঙ্গমুখ, এগুলো এসেছিল, আসার পর কি হচ্ছে, এখান থেকে প্রতিফলিত হয়ে বেরিয়ে গেছে। এই যে যেটা, এটা কি হচ্ছে, স্পর্শ করেছে, সমতল প্রতিফলক কি স্পর্শ করেছে, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা ছবিতে এঁকে প্রতিফলনের সূত্রগুলো প্রমাণ করব। তো এক্ষেত্রে হচ্ছে এক্সও একটা প্রতিফলক তল, এক্ষেত্রে কি হচ্ছে, আপতিত সমতল তরঙ্গমুখ ও কাগজের তল পরস্পরকে কোথায় ছেদ করেছে, এই যে জায়গায় এসি বরাবর ছেদ করেছে। তো এটা একটা হচ্ছে গিয়ে, এটা একটা তরঙ্গমুখ, সমতল তরঙ্গমুখ। তাহলে ছবিতে যেটা বললাম যে প্রথম যেটা স্পর্শ করেছে সেটা নিয়েছে, অর্থাৎ এসি একটা তরঙ্গমুখ যেটা কি করেছে, প্রতিফলক কি আছে, এ বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দুতে ছেদ করেছে। বলছে হাইগেন্সের নীতি অনুযায়ী এসি তরঙ্গমুখের প্রতিটি বিন্দু কি হবে, অনুতরঙ্গ হিসেবে কাজ করবে। হাইগেন্স তাই বলেছিল, হাইগেন্স তাই বলেছিল যে কোনো একটা সময় কি হবে, যে যেটা হচ্ছে কি তরঙ্গমুখ, সেখান থেকে আবার কি হবে, প্রত্যেকটা বিন্দু গৌণ উৎস হিসেবে কাজ করবে এবং সেখান থেকে অনুতরঙ্গ সৃষ্টি হবে। তাহলে এই যে তরঙ্গমুখটা, এটা যেটা কি করেছে, প্রতিফলক তলকে স্পর্শ করেছে এই বিন্দুতে, সেখান থেকে কি আছে, অনুতরঙ্গের সৃষ্টি হবে। এটা হচ্ছে গিয়ে তরঙ্গমুখ, এটা হচ্ছে গিয়ে তরঙ্গমুখ, সেখান থেকে কি হবে, অনুতরঙ্গ সৃষ্টি হবে। তরঙ্গের প্রতিটা বিন্দু হবে কি করবে, অনুতরঙ্গ, প্রতিটা থেকে আবার কি হবে, বিন্দু থেকে অনুতরঙ্গ সৃষ্টি হবে, প্রত্যেকটা বিন্দু থেকে আবার অনুতরঙ্গ সৃষ্টি হবে। তাহলে আমি ধরে নিচ্ছি, এখানে ধরে নিচ্ছি যে টি সমান 0 সময়ে কি হচ্ছে, তরঙ্গমুখের একটা প্রান্ত কোথায়, এতে স্পর্শ করেছে, এতে স্পর্শ করেছে, ওই মুহূর্তে এসি তরঙ্গমুখের প্রতিটি বিন্দু কি হচ্ছে, অনুতরঙ্গ সৃষ্টি করবে। এখান থেকে কি আবার, এটা যদি তরঙ্গমুখ হয় এখান থেকে আবার কি হবে, অনুতরঙ্গ সৃষ্টি হবে, এখান থেকে আবার অনুতরঙ্গ সৃষ্টি হবে। তাহলে বলা হচ্ছে যে এখান থেকে সমতল তরঙ্গমুখ এলো, আসার পর কি হবে, এখানে যে এসি তরঙ্গমুখ আছে সেটা কি হচ্ছে, একটা প্রান্ত টি সমান 0 সময় ধরা হচ্ছে এখানে স্পর্শ করেছে, আরেকটা হচ্ছে এই জায়গায় অবস্থান করছে। এই তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু আবার কি হবে, অনুতরঙ্গ সৃষ্টি করবে। তারা কি হবে, আস্তে 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 এখান থেকে যে অনুতরঙ্গগুলো ছিল ক্রমে ক্রমে কি হবে, এই জায়গায় পৌঁছবে, ঠিক আছে? সি থেকে যখন এই জায়গায় পৌঁছাচ্ছে, সি থেকে যখন অনুতরঙ্গ এই জায়গায় পৌঁছাচ্ছে, এখান থেকে সৃষ্ট অনুতরঙ্গ কি হচ্ছে, এখান থেকে প্রতিফলিত এই দিকে চলে যাচ্ছে, ডিতে পৌঁছাবে। সি থেকে অনুতরঙ্গ কোথায় যাচ্ছে, এখান থেকে এসে ক্রমে 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 কি হচ্ছে, এফ এ যাচ্ছে, এখান থেকে একটা কি হচ্ছে, গৌণ উৎস হিসেবে কাজ করছে, এখান থেকে অনুতরঙ্গ সৃষ্টি হচ্ছে, অনুতরঙ্গগুলো কি হচ্ছে, আস্তে 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 এই জায়গায় পৌঁছাচ্ছে। আবার এই টি টাইমে যখন এই জায়গায় পৌঁছাচ্ছে, তাহলে এখান থেকে কি হচ্ছে, সেই টাইমে কি হচ্ছে, এখান থেকে আবার সে ডিতে পৌঁছাচ্ছে। এখন কি করলাম, ধরে নিচ্ছি যে টি টাইম পরে সি থেকে অনুতরঙ্গগুলো কোথায় যাচ্ছে, এফ এ পৌঁছাচ্ছে, সি থেকে এফ এ পৌঁছাচ্ছে। ওই সময়ে এ থেকে যে অনুতরঙ্গ সৃষ্টি হচ্ছে সেগুলো কি হচ্ছে, ডিতে পৌঁছাচ্ছে। এখন সিএফ এ সমান আমি লিখতে পারি সি ইন্টু টি, অর্থাৎ যদি আলোর গতিবেগ সি হয়, ওই মাধ্যমে আলোর গতিবেগ যদি সি হয়, তাহলে এখান থেকে এটা যেটা আমি বলছি কত টাইম লেগেছে, টি টাইম লেগেছে, তাহলে এখান থেকে দূরত্ব কত, এস সমান ভিটি, অর্থাৎ সিএফ সমান আমি সিটি লিখবো। এইটার সমান করে আমি কি করলাম, এখান থেকে একটা বৃত্তচাপ আঁকলাম, এই যে বৃত্তচাপের একটা চিহ্ন দিয়েছি, বৃত্তচাপ আঁকলাম আমি। তো এখান থেকে এখানে যেতে অনুতরঙ্গের টাইম লেগেছে কত, টি টাইম লেগেছে, ওই টাইমে এখান থেকে অনুতরঙ্গ ডিতে পৌঁছাচ্ছে,
এই ডিটা কতটা, তাহলে আমি কি করতে পারি এখান থেকে যে দূরত্ব এটা আলোর গতিবেগ এখানে যেটা উৎসের গতিবেগ যেটা হচ্ছে সেটা হচ্ছে কত সিটি, সি ইন্টু গতিবেগ হচ্ছে সি, দূরত্বটা সি এফ সমান আমি কি লিখবো সিটি লিখবো, কারণ এস সমান ভিটি ফর্মুলা আমরা জানি। তাহলে এখানে সি এফ সমান কত সিটি, তাহলে সিটি সমান করে আমি কি করছি এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, বৃত্তচাপ অঙ্কন করে কি করলাম এখানে একটি স্পর্শক এফডি অঙ্কন করলাম। এই যে স্পর্শক অঙ্কন করছি এফডিটা এটাই হয়ে যাবে প্রতিফলিত তরঙ্গমুখ, এটা হচ্ছে এসি হচ্ছে আপতিত তরঙ্গমুখ, এফডিটা হয়ে যাবে প্রতিফলিত তরঙ্গমুখ। তাহলে বলছিলাম এখানে একটা তরঙ্গমুখ আছে, এসি তরঙ্গমুখের এই প্রান্তটা কি হচ্ছে প্রতিফলক তলের উপর স্পর্শ করেছে, এই জায়গাটা এই প্রান্তটা স্পর্শ করেছে। এবার কি হচ্ছে এই এসিটা কি হবে একটা গৌণ তরঙ্গমুখ হিসেবে কাজ করবে, এসি তরঙ্গের প্রত্যেকটা অণু হবে কি হবে গৌণ উৎস হিসেবে কাজ করবে, গৌণ উৎস থেকে আবার কি হবে অনুতরঙ্গ সৃষ্টি হবে, তাহলে এখান থেকে আবার অনুতরঙ্গগুলো এই জায়গায় পৌঁছাবে, সি থেকে যখন অনুতরঙ্গগুলো এখানে পৌঁছাচ্ছে এখান থেকে অনুতরঙ্গ যেগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো হচ্ছে এই দিকে যাচ্ছে, তাহলে এখান থেকে এদিকে যেতে টাইম যদি টি লাগে তাহলে দূরত্ব কত সিটি লিখবো আমি। এখন কি করলাম এই যে সিএফ এর সমান করে আমি কি করলাম এখান থেকে একটা বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপ এঁকেছি, আর এফডিটা কি করেছি যোগ করেছি অর্থাৎ স্পর্শক টেনেছি, এই যে স্পর্শক এফডিটা হয়ে যাবে কি এফডিটা হয়ে যাবে প্রতিফলিত তরঙ্গমুখ, এটা আপতিত তরঙ্গমুখ এটা প্রতিফলিত তরঙ্গমুখ। এখন থেকে এই আপতিত যে তরঙ্গমুখ তার উপর হচ্ছে M1 এ M2 এফ এগুলো কি হচ্ছে আপতিত রশ্মি, আর এখানে প্রতিফলিত যে তরঙ্গমুখ এটা হচ্ছে প্রতিফলিত তরঙ্গের লম্ব যে রশ্মি হচ্ছে M1 ড্যাশ এ, এটা হচ্ছে M2 ড্যাশ এফ, এগুলো হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। এখন কি করব আপতন কোণ কত, এখানে আপতন কোণ কত আই সমান হচ্ছে M1 AN লিখেছি, আপতন কোণ কত এখানে অভিলম্ব টেনেছি AN আর এটা হচ্ছে এফ এন ড্যাশ, ঠিক আছে এর দুটো অভিলম্ব টেনেছি, অভিলম্ব টেনেছি, তাহলে আপাতন কোণ হচ্ছে M1 AN, এটা হচ্ছে আপাতন কোণ, এটা এটা আপাতন কোণ, আবার এটা M1 AN এটা আপাতন কোণ, এটা সমান আমি লিখতে পারি CAF, এখানে দেখো CAF লেখা আছে। তো কেন আমরা লিখলাম এই কোণটা কেন এই কোণটা যদি আই হয় এইটুকু কোণ যেটা এটা যদি আই হয় এটাও আই কেন হচ্ছে, কেন হচ্ছে এখানে দেখো এই যে জিনিসটা এই টোটাল কোণটা এই কোণটা কত M1 ASC এই কোণটা কত 90 ডিগ্রি, কারণ এটা এই দুটো রশ্মি যেটা আছে সেই দুটো হচ্ছে প্যারালাল আর এর উপর হচ্ছে এটা লম্ব মতো আছে, অর্থাৎ এর উপর এই দুটো রশ্মির উপর লম্ব এটা, তাহলে এই যে M1 ASC M1 ASC এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা যদি আই হয় তাহলে এই কোণটা কত হবে NAC এই কোণটা কত হবে 90 ডিগ্রি মাইনাস আই হবে, 90 ডিগ্রি মাইনাস আই হবে। আবার দেখো NAC যদি 90 ডিগ্রি মাইনাস আই হয়, আবার NAF এটা কি অভিলম্ব যদি হয় NAF টোটাল কোণটা কত এই টোটাল কোণটা আবার 90 ডিগ্রি, টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা কত 90 ডিগ্রি মাইনাস আই, টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত লিখতে পারি আমি এই কোণটা সমান 90 ডিগ্রি মাইনাস এই কোণটা অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস আই, তাহলে সেটাই লিখেছি দেখো NAC কত 90 ডিগ্রি মাইনাস আই আমরা পাচ্ছি। CF কোণটা কত NAF মাইনাস কোণ NSC, NAFটা কত NAF টোটাল কোণটা কত 90, এখানে এটা অভিলম্ব 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে আমি কি করব NAC কোণটা বাদ দিয়ে দেবো, NAC কোণটা যদি বাদ দিয়ে দিই এই কোণটা কি 90 ডিগ্রি মাইনাস আই, 90 ডিগ্রি মাইনাস আই, তাহলে এখান থেকে আমি পাচ্ছি আই, CAF কোণটা হচ্ছে আই, CAF এই কোণটা কত পেলাম আই, তাহলে এই কোণটা আই হলে এই কোণটাও আই হলো। আপতন কোণ প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ কত আর সেটা হচ্ছে M2 ড্যাশ এফ এন ড্যাশ, প্রতিফলন কোণ M2 ড্যাশ এফ এন ড্যাশ এটা হচ্ছে প্রতিফলন কোণ M2 ড্যাশ এফ এন ড্যাশ, এটা প্রতিফলন কোণ, এটা আর হলে এই কোণটা কত হবে আর হবে, একই পদ্ধতি। কেন একই পদ্ধতি এই যে কোণটা টোটাল কোণটা কত 90 ডিগ্রি, এই কোণটা কত এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আর, এটা যদি 90 ডিগ্রি মাইনাস আর হয় আবার এই টোটাল এই যে কোণটা কত টোটাল কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে আর কোণ হবে, এই কোণটা যদি 90 ডিগ্রি মাইনাস আর হয় কারণ এটা হচ্ছে গিয়ে লম্ব, এই কোণটা যদি 90 ডিগ্রি মাইনাস আর হয় তাহলে এই কোণটা কত হতে হবে আর হতে হবে, কারণ টোটাল এখান থেকে এই টোটাল কোণটা কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস আর আর এখানে আর যদি যোগ করি আমি কি করবে আর আর কেটে চলে যাবে 90 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে টোটাল কোণটা তোমার হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে আর, সেটা এখানে লেখা আছে যে কোণ এন ড্যাশ এফ
ডি, এই কোণটা কত 90 ডিগ্রি মাইনাস আর লিখবো আমি। কোণ এ এফ ডি, এ এফ ডি যদি আমি লিখি সেটা কত লিখবো, এখানে তোমার হচ্ছে গিয়ে এন ড্যাশ এফ এ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এন ড্যাশ এফ ডি, এটা কত 90 সমান আর, তাহলে এখান থেকে আর পেয়ে যাচ্ছে, তাহলে সেটাই লেখা আছে প্রতিফলন কোণ আর সমান হচ্ছে এটা। এখন দেখো, এখন আমি কোণ সি এ এফ সমান কি লিখতে পারি, সি এ এফ এটা সমান আমি কি লিখতে পারি, সি এ এফ এই কোণটা সমান কি লিখতে, এখন দেখো এন এ এফ এই কোণটা কত, এন এ এফ, এন এ এফ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো, তাহলে সি এ এফ এই কোণটা সমান কি 90 ডিগ্রি মাইনাস সি এ এন লিখতে পারি আমি, 90 ডিগ্রি মাইনাস সি এন, এন এ এফ এই টোটাল কোণটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, 90 ডিগ্রি যদি হয়ে থাকে আমি সি এ এফ সমান আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস কোণ সি এ এন, সেটাই করেছি আমি এখানে, সি এ এফ সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কোণ সি এ এন বা এন এ সি যেটাই আমরা বলি কেন, এই কোণটা। আবার দেখো 90 ডিগ্রি কোণ সমান এখানে আরো একটা আছে, সেটা কি লিখতে পারি, 90 ডিগ্রি কোণ সমান হচ্ছে এম ওয়ান এ সি, এম ওয়ান এ সি এই কোণটা কত 90 ডিগ্রি, টোটাল এখান থেকে এখানে কোণটা কত, টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে 90 ডিগ্রির জায়গায় আমি বসাতে পারি এম ওয়ান এ সি, এম ওয়ান এ সি 90 ডিগ্রি বসিয়ে দিলাম, তাহলে এম ওয়ান এ সি মাইনাস এন এ সি সমান আমি কত পাবো, এখানে হচ্ছে এম ওয়ান এ সি, এটা থেকে এন এ সি এই কোণটা বাদ দিয়ে দিলে আমি পাচ্ছি এম ওয়ান এ এন পাচ্ছি, এম ওয়ান এ এন, এম ওয়ান এ এন পাচ্ছি, সেটা কত এম ওয়ান এ এন, এটা কত আই, কারণ কি আপাতন কোণ আই। আবার দেখো এ এফ ডি, এ এফ ডি সমান আমি কত লিখতে পারি, এ এফ ডি ছবিতে যদি দেখি আমরা এ এফ ডি, এখন দেখো এ এফ এন ড্যাশ এই কোণটা কত, টোটাল হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে আমি এ এফ ডি পেতে হবে আমাকে, তাহলে এ এফ এন ড্যাশ এই কোণ থেকে 90 ডিগ্রি মাইনাস আমি কি করতে পারি এন ড্যাশ এফ ডি করতে পারি, এই কোণটা তাহলে পেয়ে যাবো টোটাল এখান থেকে এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে আমি কি করতে হবে আমাকে এই কোণটা বাদ দিতে হবে, এই কোণটা বাদ দিতে হবে, এখান থেকে এই কোণটা বাদ দিতে হবে, এইটুকু কোণ, এই কোণটা বাদ দিয়ে দিলে আমি কি পাবো এ এফ ডিটা পেয়ে যাবো, ঠিক আছে, এ এফ ডি, এ এফ ডি কোণটা আমি পেয়ে যাবো। তাহলে এক্ষেত্রে হচ্ছে পেলাম 90 ডিগ্রি মাইনাস এন ড্যাশ এফ ডি, এন ড্যাশ এফ ডি, ঠিক আছে। আবার 90 ডিগ্রি কোণটা আমি কি লিখতে পারি, 90 ডিগ্রি কোণটা লিখতে পারি এম টু ড্যাশ এফ ডি লিখতে পারি, এম টু ড্যাশ এফ ডি মাইনাস এন এফ এন ড্যাশ এফ ডি, এটা ছিল এম টু ড্যাশ এফ ডি থেকে এন ড্যাশ এফ ডি বাদ দিলে, এম টু ড্যাশ এফ ডি থেকে এন ড্যাশ এফ ডি বাদ দিলে আমি এই কোণটা পাচ্ছি এন ওয়ান এন ড্যাশ এফ এম টু ড্যাশ, এটা পাচ্ছি এম টু ড্যাশ এফ এন ড্যাশ, এটা সমান কত আর, তাহলে দুটো পদ্ধতি আমি করতে পারি, এই একটা পদ্ধতি কাজে লাগাতে পারি বা এই একটা পদ্ধতি কাজে লাগাতে পারি, অর্থাৎ আই কোণটা সমান হচ্ছে কোণ এম ওয়ান এ এন সমান হচ্ছে সি এফ, এম টু ড্যাশ এফ এন ড্যাশ সমান হচ্ছে কোণ এফ ডি, এই পদ্ধতি তুমি লাগাতে পারো বা এই পদ্ধতি তুমি লাগাতে পারো, দুটো পদ্ধতি অবলম্বন যে কোনো একটা করে তুমি এই যে আই কোণ এই দুটো কোণ হচ্ছে সমান সেটা প্রমাণ করা হচ্ছে, অর্থাৎ এখানে ছবিতে যদি দেখি এই কোণটা আর এই কোণটা আর এখান থেকে এইটা আর এইটা এই দুটো হচ্ছে সমান, সেটা আমরা ছবিতে যেটা ছিল সেটা আমরা প্রমাণ করতে পারি। তাহলে আমার যেটা খুশি আমি করতে পারি, আপাতন কোণ আমি এইটা সমান এটা, এটা সমান এটা প্রমাণ করতে, এই পদ্ধতি অবলম্বন করতে পারি, এই পদ্ধতি আমি অবলম্বন করতে পারি, যেটা আমার ইচ্ছা। এবার দেখো ত্রিভুজ এ সি এফ আর এ এফ ডি, ত্রিভুজ এ সি এফ আর এ এফ ডি, এ সি এফ আর এ এফ ডি, এ একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ থেকে আমি কি কি পাচ্ছি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমি যে দুটো জিনিস পাচ্ছি, প্রথম যেটা হচ্ছে গিয়ে কোণ এ সি এফ, এ সি এফ এই কোণটা আর এ ডি এফ এই কোণটা, এই দুটো কোণ কিন্তু 90 ডিগ্রি, এটা আর এটা যদি প্যারালাল হয় এটা কিন্তু সমতল অভিমুখ তোমার তরঙ্গমুখ ছিল, এটা কিন্তু কি হবে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হবে, এটা হচ্ছে উলম্ব মতো, এই কোণটা কত 90 ডিগ্রি, এই কোণটা কত 90 ডিগ্রি, তাহলে এ সি এফ ত্রিভুজের আর এ ডি এফ ত্রিভুজের এই সি কোণটা আর ডি কোণটা এই দুটো কত 90 ডিগ্রি করে হয়ে গেল। আবার একটা জিনিস দেখো, এখানে সি এফ এর সমান করে কিন্তু আমি এডি বৃত্তচাপ এঁকেছিলাম, তাহলে সি এফ সমান এডি,
এটা একটা পাচ্ছি। আর একটা হচ্ছে এএফ, এটা কিন্তু সাধারণ বাহু। তাহলে দুটো ত্রিভুজে তিনটে জিনিস যদি সমতা করতে পারে, একটা হচ্ছে তোমার এই কোণটা সমান, সিএফ আর এডি সমান, আর এএফ হচ্ছে সাধারণ বাহু। তাহলে এই যে দুটো ত্রিভুজ এ সিএফ আর এ ডিএফ, এই দুটো ত্রিভুজ কি হচ্ছে সর্বসম ত্রিভুজ। সর্বসম ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে এই যে কোণটা, কোণ সিএএফ আর কোণ ডিএফএ বা এ এফ ডি, এই দুটো কোণ কি হবে সমান হবে। সর্বসম ত্রিভুজ যদি হয়ে যায় তাহলে এই দুটো কোণ কি হবে সমান হবে, অর্থাৎ আই সমান আর, আই সমান আর, অর্থাৎ আপাতন কোণ সমান হচ্ছে প্রতিফলন কোণ। এখানে প্রতিফলন কোণ কোনটা ধরেছিলাম, আর ধরেছিলাম, তাহলে আপাতন কোণ সমান হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে এটা আমার একটা প্রমাণ ছিল, প্রতিফলনের সূত্র ছিল আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, এটা একটা সূত্র ছিল। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। আর একটা কি, এখানে দেখো এসি যে তরঙ্গমুখ আছে, সেই তরঙ্গমুখের পর এই দুটো হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি, এই দুটো কি হচ্ছে প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, আপতিত রশ্মি এটা, আবার প্রতিফলিত রশ্মি, এরা দেখো একই সমতলের উপর আবার আছে। তাহলে আমরা যে সূত্র জানি, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। এখানে দেখো আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে, একই সমতলে আছে। এই যে এক্স ওয়াই বা এফ এই সমতলে আছে। তাহলে 2 নম্বর সূত্রটা আমার প্রমাণিত হয়ে গেল। প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দুটোই প্রমাণিত হলো, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত বিলম্ব একই সমতলে থাকে, একই সমতল বরাবর আছে। এগুলো হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা প্রমাণিত হয়ে গেল। আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, এখানে যে আপতন কোণ ছিল, এই আপতন কোণ প্রতিফলন কোণ, এটা এই দুটো কোণকে আমরা সমান করে দিই, অর্থাৎ এই দুটো কোণকে আমরা সমান করে দিই, অর্থাৎ আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান করে দিই। এই দুটো আমাকে প্রমাণ করতে বলেছিল, এই দুটো প্রমাণ করলাম আমার তরঙ্গ তত্ত্বের সাহায্যে। এরপরে আমরা যেটা প্রমাণ করবো সেটা হচ্ছে প্রতিসরণ। এবার যেটা প্রমাণ করবো সেটা হচ্ছে প্রতিসরণের সূত্র প্রমাণ করবো, প্রতিসরণের সূত্র। তো প্রতিসরণের সূত্রের আগে আমরা তরঙ্গমুখের একটা 3D পিকচার দেখবো। প্রতিসরণের ক্ষেত্রে তরঙ্গমুখের কিরকম ভাবে কি বিস্তার লাভ করে সেই জিনিসটা, যেমন প্রতিফলনের ক্ষেত্রে একটা 3D পিকচার দেখেছিলাম, এক্ষেত্রে একটা 3D পিকচার দেখবো। তো এক্ষেত্রে দেখো এগুলো হচ্ছে আপতিত সমতল তরঙ্গমুখ, আপতিত সমতল তরঙ্গমুখ এগুলো এসেছে। এটা হচ্ছে কি একটা প্রতিসরক তল, অর্থাৎ এটা যদি প্রথম মাধ্যম হয়, এটা দ্বিতীয় মাধ্যম হয়, দ্বিতীয় মাধ্যমে কিন্তু প্রবেশ করছে। সেই তরঙ্গমুখটা যখন এখানে যাচ্ছে, দেখা যাচ্ছে যে এই যে এইভাবে রশ্মিগুলো এভাবে বেঁকে যাচ্ছে, অর্থাৎ এগুলো হচ্ছে কি প্রতিসৃত সমতল তরঙ্গ। এগুলো হচ্ছে আপতিত, আর এগুলো হচ্ছে প্রতিফলিত প্রতিসৃত তরঙ্গমুখ। এটা তার পিকচার, একটা 3D পিকচার। এগুলো কল্পনা করা হচ্ছে, এই যে তরঙ্গমুখগুলো এগুলো হচ্ছে কি প্রতিসৃত তরঙ্গমুখ, কীভাবে বেঁকে যাচ্ছে সেগুলোই দেখানো হচ্ছে। এবার আমরা কি করব, গণনা করব, ক্যালকুলেশন করে আমরা দেখব যে তোমার হচ্ছে প্রতিসরণের যে দুটো সূত্র ছিল সেই সূত্রগুলো আসছে কিনা। তো এই ক্ষেত্রে আমরা দুটো মাধ্যম নিচ্ছি, একটা 1 নম্বর মাধ্যম, একটা 2 নম্বর মাধ্যম। এক্স ওয়াই যেটা, সেটা হচ্ছে প্রতিসরক তল, অর্থাৎ দুটো মাধ্যমের বিভেদ তল। 1 নম্বর যে মাধ্যমে আছে সেই মাধ্যমে আলোর গতিবেগটা কত, c1, প্রতিসরাঙ্ক হচ্ছে μ1। 2 নম্বর মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে c2, প্রতিসরাঙ্ক হচ্ছে μ2। এবার দেখো এখানে যে সমতল তরঙ্গমুখ যেটা আপতিত হচ্ছে, সেটার একটা প্রান্ত কি হচ্ছে এক্স ওয়াই তলের এ তে স্পর্শ করেছে। ঠিক আছে, এবার দেখো এরপরে এ সিতে অবস্থিত যে তোমার বিন্দুগুলো আছে, যেগুলো কি হবে এক একটা অনুতরঙ্গ হিসেবে অনুতরঙ্গ সৃষ্টি করবে, গৌণ উৎসেচক কাজ করবে এবং কি হবে অনুতরঙ্গ সৃষ্টি করবে, অনুতরঙ্গ সৃষ্টি করবে। এবার দেখো সি থেকে যে অনুতরঙ্গ যেটা সৃষ্টি হচ্ছে সেগুলো কি হবে আস্তে আস্তে এফে যাবে। সেই সময়ে এ থেকে যে অনুতরঙ্গগুলো সেগুলো কি হবে দ্বিতীয় মাধ্যমে অলরেডি প্রবেশ করে যাবে, অলরেডি প্রবেশ করে যাবে। তাহলে সি থেকে এ যখন এই যে তোমার বিভেদ তল আছে, প্রতিসারক তল আছে, সেখানে যখন প্রবেশ করবে অনুতরঙ্গ, এখানে এসির উপর অবস্থিত যে তোমার এগুলো সি থেকে যে অনুতরঙ্গ সৃষ্টি হচ্ছে সেগুলো যখন যে টাইমে এখানে পৌঁছাবে, সেই টাইমটার মধ্যে এ থেকে অনুতরঙ্গ এগুলো দ্বিতীয় মাধ্যমে কিছুটা অগ্রসর হয়ে যাবে, দ্বিতীয়তে কিছুটা অগ্রসর হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি কি, ধরে নিচ্ছি এখান থেকে এখানে যেতে টাইম লেগেছে কত টি, কত টাইম লেগেছে টি। তাহলে ওই টাইমে কি হবে, এ থেকে কতটা দূরত্ব প্রবেশ করবে c2 ইন্টু টি। কেন c2 করলাম, কারণ দ্বিতীয় মাধ্যমে আলোর গতিবেগ কত c2। তাহলে দ্বিতীয় মাধ্যমে যদি আলোর গতিবেগ c2 হয়, দূরত্বটা কত s1 vt ফর্মুলা। তাহলে দূরত্ব কত হবে এখান থেকে এটি, যেটা আমরা বলি সেটা হচ্ছে কি c2 ইন্টু টি, c2 ইন্টু টি। এখান থেকে এটা কত হবে c2 ইন্টু টি, এখান থেকে cfটা কত হবে c1 ইন্টু টি। সি থেকে এফ এ প্রবেশ করতে, মানে এফ এ যেতে, বিভেদ তলে যেতে, প্রতিসরক তলে যেতে কত টাইম লাগছে টি টাইম লাগছে। ওই টাইমে কি হচ্ছে এখান থেকে অনুতরঙ্গ যেগুলো সেগুলো কোথায় পৌঁছাবে,
ডিতে যাবে, তাহলে এখান থেকে এডি এই ডিস্টেন্সটা কত হবে C2 ইন্টু টি, কারণ কি দ্বিতীয় মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে C2, টাইমটা কত টি, এটা সেটা আমরা করে দিলাম। এবার দেখো এখানে μ1 সমান আমি কি লিখবো, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বা ওই মাধ্যমে আলোর গতিবেগ, μ2 সমান হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বা ওই মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে দুটো প্রতিসরাঙ্ক পেয়ে গেলাম। এখন প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 μ2 সমান হচ্ছে μ2 বাই μ1, μ2 মান কত C/C2, μ1 এর মান C/C1, তাহলে এখান থেকে আমি পাচ্ছি C1/C2 আমি পাচ্ছি 1 μ2 সমান। তো এখানে বললাম যে এখানে হচ্ছে আপতিত এটা সমতল তরঙ্গমুখ, এর উপরে দেখো A1 M1 F M2 এগুলো হচ্ছে সব আপতিত রশ্মি, আর A M1 ড্যাশ F M2 ড্যাশ এগুলো সব হচ্ছে প্রতিসৃত রশ্মি। কার উপর? এই যে প্রতিসৃত তরঙ্গ। এটা কি করে পাবো আমি? তাহলে এক্ষেত্রে এটা আমরা পাচ্ছি কি করে, এখানে পাচ্ছি কি করে, কি বলা হলো যে এখান থেকে সি থেকে এফে যেতে টি টাইম লাগলে এখান থেকে কতটা যাবে C2 ইন্টু টি, এইরকম করে নিয়ে আমি কি করলাম, একটা বৃত্তচাপ আঁকলাম, এখানে এডি বৃত্তচাপ আঁকলাম আমি। কত টাইম লাগছে এখান থেকে এখানে যেতে, টি টাইম লাগছে, এখান থেকে এখানে তাহলে যাবে কতটা দূরত্ব যাবে, সেই টাইমের মধ্যে C2 ইন্টু টি, সেটা সমান করে আমি একটা এডি বৃত্তচাপ আঁকলাম। এফ থেকে এর উপর একটা স্পর্শক টানলাম, এই যে স্পর্শক এফডি, এই স্পর্শকটা কি হবে, প্রতিসৃত তরঙ্গমুখ। এসি হচ্ছে আপতিত তরঙ্গমুখ, এটা হচ্ছে প্রতিসৃত তরঙ্গমুখ। তাহলে এসিটা ছিল সমতল তরঙ্গমুখ, আপতিত তরঙ্গমুখ। এখানে কি হচ্ছে, টি সময় 0 সময়ে এ প্রান্তটা এ স্পর্শ করেছে, এটা তখন এখানে আছে। এবার এসির উপর অবস্থিত যে বিন্দুগুলো এক একটা কি গৌণ অংশ হিসেবে কাজ করবে এবং সেখান থেকে অনুতরঙ্গ সৃষ্টি হবে। তাহলে সি থেকে সৃষ্ট অনুতরঙ্গ যখন এফে পৌঁছায়, প্রতিসারক তলে পৌঁছায়, কত টাইম পরে, টি টাইম পরে, সেই টাইমে কি হবে, এ থেকে অনুতরঙ্গ কি হবে, দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে দেবে। তাহলে টাইমটা টি দুজনের ক্ষেত্রে, তাহলে এ এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে কত দূর যাবে, সেটা হচ্ছে C2 ইন্টু টি, কারণ দ্বিতীয় মাধ্যমে গতিবেগটা কত C2, টাইম কত টি, তাহলে এস সমান ভিটি, তাহলে এখান থেকে এটা কত হবে C2 টি। তাহলে C2 টি এই যে দূরত্বটা নিয়ে একটা বৃত্তচাপ এডি অঙ্কন করা হলো, এই বৃত্তচাপের উপর কি হচ্ছে, একটি স্পর্শক এফ থেকে এফডি স্পর্শক টানা হয়েছে, এফডিটা কি হয়ে যাবে, একটা তোমার হচ্ছে প্রতিসৃত তরঙ্গমুখ হয়ে যাবে, প্রতিসৃত তরঙ্গমুখ হবে, এটা একটা প্রতিসৃত তরঙ্গমুখ। এখানে যেটা আছে এটা হচ্ছে অভিলম্ব, এটা কি হচ্ছে অভিলম্ব এন ড্যাশ, এখানে হচ্ছে এন যেটা অভিলম্ব টানা আছে, ঠিক আছে। এখানে আপাতন কোণ কত, আপাতন কোণ হচ্ছে গিয়ে এখানে M1 AN, এটা হচ্ছে আপাতন কোণ। প্রতিসরণ কোণ কত, প্রতিসরণ কোণ হচ্ছে গিয়ে M2 ড্যাশ FN ড্যাশ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, ঠিক আছে। এটা হচ্ছে আপতিত তরঙ্গমুখ, এটা হচ্ছে প্রতিসৃত তরঙ্গমুখ। আপাতন কোণ কত M1 AN, এটা হচ্ছে আপাতন কোণ। প্রতিসরণ কোণ কত M2 ড্যাশ RN ড্যাশ, M2 ড্যাশ RN ড্যাশ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। আবার দেখো M1A, এটা সমান হচ্ছে CAF, এটা আমরা করব কি করে পাবো CAF, এটা দুটো কি করে পাবো, দুটো পাবো কি করে, CAF এটা সমান আমি লিখতে পারো কত 90 ডিগ্রি মাইনাস NAC, কারণ এই যে টোটাল কোণটা এখান থেকে এই কোণটা, এখান থেকে এই কোণটা, এখান থেকে এই কোণটা কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে আমি যদি NAC বাদ দিই তাহলে এই কোণটা পেয়ে যাবো CAF, তাহলে এই কোণটা কত, CF কোণটা কত, তাহলে 90 ডিগ্রি মাইনাস এটা করছি, আবার 90 ডিগ্রি সমান কি M1AC, M1AC লিখতে পারি 90 ডিগ্রি, M1AC, এই টোটাল কোণটা কত, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে আমি কি করছি NAC বাদ দিচ্ছি, NAC বাদ দিলে আমি M1AN পেয়ে যাবো, অর্থাৎ CAF সমান হচ্ছে M1AF, এটা আমরা করছি। এখানে কি করেছি যে CAF সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস NAC, CAF এটা কি করতে পারি 90 ডিগ্রি, কারণ এখান থেকে এই টোটাল কোণটা, এই কোণটা কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে আমি NAC বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই টোটাল কোণ 90 ডিগ্রি থেকে NAC বাদ দিয়ে দিলে CAF পাবো, সেটাই করা আছে, সেটাই করা আছে। আবার 90 ডিগ্রি সমান কি M1AC, 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 এই কোণটা আবার 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এটা থেকে NAC বাদ দিয়ে দিলে আই কোণটা আমি পেয়ে যাবো, এটা বাদ দিলে হচ্ছে M1AC অর্থাৎ আই কোণ, CF সমান হচ্ছে আই। অনুরূপভাবে একইভাবে AFD সমান আমি এখানে প্রমাণ করা যায়, এটা সমান হচ্ছে আর, এটা সমান হচ্ছে আর, একইভাবে প্রমাণ করা যায়। এখন এখানে দুটো ত্রিভুজ আমরা পাচ্ছি, ত্রিভুজ ACF, ত্রিভুজ ACF, আর একটা ত্রিভুজ আমরা পাচ্ছি ADF, ত্রিভুজ ADF,
এ সি এফ এ একটা ত্রিভুজ, আর এ ডি এফ এ একটা ত্রিভুজ, ঠিক আছে, এ একটা ত্রিভুজ। এখন দেখো ত্রিভুজ এ সি এফ, এ সি এফ, এই ক্ষেত্রে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ এফ সি এটা কি হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ত্রিভুজ এ সি এফ, এ সি এফ এর সাইন আই, সাইন আই কি তোমার হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোনটা, এটা লম্ব বাই অতিভুজ, অতিভুজ কোনটা এ এফ সি এফ, সি এফটা কত, সি এফ সমান হচ্ছে সি ওয়ান টি, সেটা বলা হয়েছিল। তাহলে এখানে সি এফ বাই এফ, সি ওয়ান টি বাই এফ বসিয়ে দিলাম। আবার দেখো, ঠিক আছে, আবার এ ডি এফ, এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে কোনটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এস এফ ডি হচ্ছে গিয়ে ভূমি, এ ডি হচ্ছে গিয়ে লম্ব, এ এফ হচ্ছে অতিভুজ, এ এফ হচ্ছে অতিভুজ। এক্ষেত্রে সাইন আর সমান কি লিখবো আমি, সাইন আর সমান হচ্ছে গিয়ে লিখবো লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা এডি, অতিভুজ কোনটা এ এফ। এডিটা কত, এডি সমান হচ্ছে সি টু ইন্টু টি, এডিটা কত সি টু ইন্টু টি, সেটা লিখেছিলাম, এডি হচ্ছে সি টু ইন্টু টি। তাহলে মানটা কি করবো, এখানে বসিয়ে দেবো সি টু ইন্টু টি। এখন সাইন আই বাই সাইন আর যদি আমি করি, সাইন আই বাই সাইন সি ওয়ান টি বাই এ এফ সি টু টি বাই এফ, এটা যদি আমি করি, তাহলে কি হচ্ছে এফ এফ কেটে চলে যাচ্ছে, সি ওয়ান টি বাই টি, টি টি কেটে চলে গেলো সি ওয়ান বাই সি টু, সি ওয়ান বাই সি টু সমান হচ্ছে ওয়ান মিউ টু, কোথায় পেয়েছিলাম, এই তো সি ওয়ান বাই সি টু সমান হচ্ছে ওয়ান মিউ টু, প্রথম মাধ্যম সম্পর্কে দ্বিতীয় মাধ্যমের প্রতিসাঙ্ক। তাহলে এক্ষেত্রে সাইন আই বাই সাইন আর সমান হচ্ছে এ মিউ টু, এটাই হচ্ছে গিয়ে কার সূত্র ছিল, প্রতিসরণের সূত্র। যে দুটো নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক, সেটা কি হয়, প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসাঙ্ক, এই যে এটা, এটা আমরা পেয়েছিলাম এটা। তাহলে এটা একটা সূত্র প্রমাণ হয়ে গেল। আবার দেখো ওয়ান মিউ টু সমান কি মিউ টু বাই মিউ ওয়ান, তাহলে মিউ ওয়ানটা সাইনের সাথে গুণ হয়ে গেল আর মিউ টুটা এর সাথে গুণ হলো, এটা এখন কি স্নেলের সূত্র, এটা আমরা পেয়েছিলাম, এটাও একটা প্রমাণ পেয়ে গেলাম আমরা, স্নেলের সূত্রটাও প্রমাণ হয়ে গেল এখানে। তাহলে এক্ষেত্রে তোমার হচ্ছে কি একটা সূত্র আমরা প্রমাণ করে ফেললাম যে আপাতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা ধ্রুবক, সেটা হচ্ছে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণ, সেটা আছে প্রমাণ করে ফেললাম। এবার এই ক্ষেত্রে আবার দেখো একটা জিনিস, এখানে এসি হচ্ছে আপতিত তরঙ্গমুখ, এফডি হচ্ছে প্রতিসরিত তরঙ্গমুখ। এরপরে দেখো এগুলো কি, এটা হচ্ছে এম ওয়ান এ, এম টু এফ, এগুলো কি আপতিত রশ্মি, আর এই ক্ষেত্রে এম ওয়ান ড্যাশ এ, এম টু ড্যাশ এফ, এগুলো হচ্ছে প্রতিসরিত রশ্মি। এরা কোথায় দেখো একই তলের উপর অবস্থান করছে। তাহলে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি আপতন বিন্দুতে, এগুলো সব আপতন বিন্দু, আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর, এটা হচ্ছে এক্স ওয়াই প্রতিসারক তল, প্রতিসারক অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকছে, ঠিক আছে। তাহলে দ্বিতীয়ভাবে আরেকটা সূত্র আমরা প্রমাণ করে ফেললাম, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকছে, তাহলে সব কিন্তু একই সমতলে থাকছে, সেটাও প্রমাণ হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমরা প্রতিফলনের সূত্র প্রমাণ করে ফেললাম, প্রতিসরণের সূত্রটা আমরা প্রমাণ করে ফেললাম। এখানে একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবে, যে জিনিসটা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে অনেক জায়গায়, যে যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তার কিন্তু কম্পাঙ্কে কোনো পরিবর্তন হয় না, যেটা আমরা প্রতিসরণ চ্যাপ্টার ক্ষেত্রে বলা হয়েছিল, এই জিনিসটা বেশ ভালোভাবে খেয়াল রাখবে, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ কম্পাঙ্ক কিন্তু একই থাকে, শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয় আর বেগের পরিবর্তন হয়, এই জিনিসটা বেশ ভালোভাবে একটু খেয়াল রাখবে।